ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2025-এর একটি প্রশ্ন সমাধান করব। দেখো, প্রশ্নটার ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলা হলো তড়িৎচালক শক্তি কাকে বলে। তড়িৎচালক শক্তি কাকে বলে? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে সেটিকে কোষের তড়িৎচালক শক্তি বলে। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে তড়িৎ কোষ যে তড়িৎ বল সরবরাহ করে সেটাকে তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি বলা হয়। অথবা হচ্ছে যে আমরা এরকমটা বলতে পারি, তড়িৎ বর্তনীর যে কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় তাকে তড়িৎচালক শক্তি বলে। দুইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। খতে বলা হলো একই উপাদানে তৈরি ছোট বড় গোলকের মধ্যে কার ধারকত্ব বেশি। একই উপাদানের তৈরি ছোট ও বড় গোলকের মধ্যে কার ধারকত্ব বেশি। দেখো, একই উপাদানে তৈরি ছোট বড় গোলকের মধ্যে বড় গোলকের ধারকত্ব বেশি হবে। একই উপাদান হলে উভয় গোলকের পারমিটিভিটি একই থাকে, ফলে এদের পার্থক্য কেবলমাত্র এদের আকার থেকে করা যায়। এখানে বড় ও ছোট গোলকের মধ্যে বড় গোলকের ব্যাসার্ধ বেশি হয়, ফলে এর চার্জ ধারণ ক্ষমতা বেশি এবং বিভব প্রতি চার্জের হারও বেশি হয়, ফলে এর ধারকত্ব বেশি হয়। মূল ব্যাপারটা হচ্ছে যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ বেশি, তাই বড় গোলক হচ্ছে চার্জ বেশি ধারণ করতে পারে। যেহেতু চার্জ বেশি ধারণ করতে পারে, অবশ্যই তার ধারকত্বের পরিমাণ বেশি হবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তুল্যরোধ মানে হচ্ছে যে এখানে যতগুলো রোধ আছে এই রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, কিন্তু বর্তনীর বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হতে পারবে না। তো তুল্যরোধ সম্পর্কে তোমরা নিশ্চয় বেসিক জেনে এসেছো, এই জন্য হচ্ছে তুমি সিকিউ সলভে হচ্ছে যে আমরা ধরো একদম বেসিক থেকে আলোচনা না করে হচ্ছে সিকিউ সলিউশনে সরাসরি আলোচনা করব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ এই যে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা, এই দুইটা রোধ আমাদের সমান্তরালে আছে। আবার এই রোধটা এবং এই রোধটা সমান্তরালে আছে, তাহলে এই দুইটা রোধ সমান্তরালে হয়ে একটা হবে, এই দুইটা রোধ সমান্তরালে হয়ে একটা হবে, আর এটা তাদের সাথে শ্রেণী হবে। তারপর তিনটা শ্রেণী হয়ে গেলে আমরা কি পেয়ে যাব? তুল্যরোধটা পেয়ে যাব। তাহলে দেখো, প্রথমে আমরা একটু সিম্বলাইজড করে নিচ্ছি যে R1 সমান হচ্ছে, এটাকে R1 বললাম, এটাকে R2 বললাম, এটাকে R3 বললাম, এটাকে R4 বললাম, এটাকে R5 বললাম। তাহলে তোমাদেরকে কি বলেছি? R2 এবং R3 দুজন সমান্তরালে, R4 এবং R5 দুজন সমান্তরাল। এই দুজন সমান্তরাল করে একটা পাবো, এই দুজন সমান্তরাল করে একটা পাবো, তারপর তিনটাকে শ্রেণী করে নিব। তো এখন দেখো প্রথমে যে R2 এবং R3 আর R4 ও R5 সমান্তরালে যুক্ত, এদের তুল্যরোধ যথাক্রমে Rp1 এবং হচ্ছে Rp2। তো 1/Rp1 সমান হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3। R2 এর মান হচ্ছে 4, R3 এর মান হচ্ছে 4। এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/2। তার মানে 1/Rp1 সমান হচ্ছে 1/2, তাহলে Rp1 সমান হচ্ছে 2। Rp1 সমান হচ্ছে তারপরে এইদিকে দেখো 1/Rp2 সমান হচ্ছে 1/R4 প্লাস হচ্ছে 1/R5। 1/R4 মানে হচ্ছে 1/6, 1/R5 মানে হচ্ছে 1/6। এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/3, অর্থাৎ 1/Rp2 সমান হচ্ছে 1/3, তাহলে Rp2 সমান হচ্ছে আমরা কত পাচ্ছি? 3। তাহলে Rp1 সমান হচ্ছে 2, Rp2 সমান হচ্ছে 3, তার সাথে R1 অর্থাৎ 3 ওহম হচ্ছে শ্রেণীতে যুক্ত। তার মানে আমরা যদি তিনটাকে যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা তুল্যরোধটা পেয়ে যাব। তাহলে দেখো, সুতরাং R1, Rp1 এবং Rp2 বর্তনীতে শ্রেণীতে যুক্ত আছে। এদের তুল্যরোধ R হলে R সমান হচ্ছে R1 প্লাস Rp1 প্লাস হচ্ছে Rp2। R1 হচ্ছে 3, Rp1 হচ্ছে 2, Rp2 হচ্ছে 3। তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 8। সুতরাং বর্তনীর তুল্যরোধ হচ্ছে 8 ওহম। ঘ নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো রোধগুলাকে কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, চিত্রসহ বিশ্লেষণ করো। অর্থাৎ এই পরিস্থিতিতে তড়িৎ প্রবাহ কত, এরপরে এই রোধগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করবো, অর্থাৎ এই প্রক্রিয়া থেকে সরিয়ে অন্য কোনো একটা প্রক্রিয়ায় সাজাবো। কিন্তু শর্ত হচ্ছে সেই প্রক্রিয়াতেও তড়িৎ প্রবাহের পরিমাণ একই থাকতে হবে। তাহলে দেখো, আমরা গ হতে পাই তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 8, মানে হচ্ছে তুল্যরোধের পরিমাণ হচ্ছে 8। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে V/R। V এর মান হচ্ছে 12, আমাদের এখানে বলা আছে V এর মান হচ্ছে 12। তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে পাচ্ছি I সমান হচ্ছে V/R, অর্থাৎ 12/8 সমান হচ্ছে 1.5।
এখন রোধগুলোকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যেন বর্তনীর প্রবাহ 1.5 থাকে। এই ক্ষেত্রে বর্তনীটি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু 1.5ই থাকতে হবে, তড়িৎ প্রবাহ 1.5 থেকে চেঞ্জ হতে পারবে না। এখন তড়িৎ প্রবাহ 1.5 হবে, বিভব তো 12 থেকে যাচ্ছে, তাহলে এমনভাবে সাজাতে হবে তুল্য রোধের পরিমাণ আবারও 80 হবে। আমরা যদি সাজাই এইভাবে যে R3 এবং R4 কে শ্রেণীতে, R1 এবং R2 কে হচ্ছে শ্রেণীতে, তার সাথে R5 কে যদি আমরা হচ্ছে কি করি, শ্রেণীতে যুক্ত করি, এই দুজনকে শ্রেণী করে এর সাথে সমান্তরালে করে পুরোটার সাথে R5 কে যদি আমরা শ্রেণী করি, তাহলে দেখো তুল্যরোধের পরিমাণ আবারও 80 আসবে। আর তুল্যরোধের পরিমাণ যদি 8 আসে তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণ 1.5ই হবে। তাহলে এখন দেখো R3 আর R4 হচ্ছে শ্রেণীতে আছে, শ্রেণীতে করলে তাদের তুল্যরোধ হচ্ছে 10, আর R1 আর R2 হচ্ছে শ্রেণীতে আছে, তাদেরকে তুল্যরোধ করলে হচ্ছে 10, উপরের 10 নিচের 10 যদি আমরা সমান্তরাল করি তাহলে পাবো 5 এর সাথে 3 কে শ্রেণী করলে আমরা পেয়ে যাব 8, অর্থাৎ তুল্যরোধের পরিমাণ আবারও সেম থাকবে। এই যে দেখো R1 ও R2 শ্রেণীতে, তাহলে তাদের তুল্যরোধের পরিমাণ হচ্ছে 10, R3 ও R4 হচ্ছে শ্রেণীতে, তাহলে তুল্যরোধ হচ্ছে 10। এরপরে হচ্ছে দুজনকে আমরা যদি সমান্তরাল করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5, এবং এরপরে হচ্ছে RP এবং R5 কে শ্রেণীতে যুক্ত করলে আমরা তুল্যরোধের পরিমাণ পাচ্ছি 8। তাহলে I সমান হচ্ছে V/R, V এর মান তো 12, R এর নতুন মানও 8, সুতরাং তড়িৎ প্রবাহ হচ্ছে 1.5। তাহলে আমরা যদি রোধগুলোকে সরিয়ে এইভাবেও সাজাই তাহলে আমরা সেই ক্ষেত্রে তুল্যরোধের পরিমাণ সেম তথা তড়িৎ প্রবাহের পরিমাণ একই পাবো। আমাদেরকে প্রশ্নে কিন্তু এটাই জিজ্ঞেস করেছিল যে রোধগুলোকে এমনভাবে সাজাও বা পূর্ণ বিন্যস্ত করো যেন তড়িৎ প্রবাহের পরিমাণ একই থাকে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ বা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।